দেখো, আজকে যেটা পড়া হবে সেটা এই প্রথম চ্যাপ্টার লাস্ট টপিকস তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। ইংরাজি নাম সিগনিফিক্যান্ট বিট ফিগার। সিগনিফিক্যান্ট ফিগার। তো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কি? কোনো একটি ভৌত রাশির মান বা পাঠ যে অঙ্কগুলো দিয়ে গঠিত, সেই অঙ্কগুলি শেষ অঙ্কটি বাদ দিয়ে বাকি অঙ্কগুলি যদি নিশ্চিতভাবে নির্ণয় করা যায়, তবে ওই মান বা পাঠটি যত অঙ্ক দিয়ে গঠিত সেই সংখ্যাটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলা হবে। কি জিনিস? কোনো একটা পরিমাপ তুমি করছো, সেখানে সেই পরিমাপটা এমন যে তার পরিমাপের যে পার্টটা আসছে সেই পার্টটা বারবার তুমি পার্টটা নির্ণয় করে দেখছো, তার সব পার্টগুলো ঠিকই আছে, শুধু লাস্ট ডিজিটটা কম বেশি হয়ে যাচ্ছে। বারবার বিভিন্ন রকম পরিমাপ করতে গেলে দেখা যাচ্ছে তার লাস্ট যে ডিজিটটা আছে সেটাই পরিবর্তন হচ্ছে, বাদ বাকি একটা ডিজিটও পরিবর্তন হচ্ছে না। আর ডিজিটগুলো সব কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, আর অঙ্কগুলো সব কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। তাহলে ওই অঙ্কটা, মোট যে কটা অঙ্ক দিয়ে গঠিত ওই সংখ্যাটা, সেই কটা অঙ্ককে, লাস্ট অঙ্কটা যেটা পরিবর্তনশীল সেটাকেও ধরে কিন্তু সেই কটা সংখ্যাকে আমরা বলবো ওর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। উদাহরণ হিসেবে আমি যদি বলি, তোমাকে ধরো বসিরহাট থেকে, সরি, তোমাকে বারাসাত থেকে শিয়ালদা পর্যন্ত ধরো কত দূরত্ব হবে সেটা তোমাকে মাপতে দেওয়া হয়েছে। তো তুমি মাপলে, দেখা গেল প্রথম মাপার ফলে সেই মানটা হলো, ওই পরিমাপটা দেখা গেল যে প্রথমবার হলো ২১,৩৮৪ মিটার, ঠিক তার পরের বার মেপেছ ২১,৩৮৭ মিটার, তার পরের বার ২১,৩৮৮, তারপরের বার ২১,৩৮৬, তারপরের বার ২১,৩৮৩, ২১,৩৮১, ২১,৩৮৫, এরকম করে হচ্ছে। তো এই পরিমাপগুলোর দিকে তুমি খেয়াল করে দেখো, এরকম পরিমাপের ক্ষেত্রে ২১,৩৮০, মানে এই 2138, এই নম্বরটা দেখো সবার ক্ষেত্রে একই আছে, 2138, কোনো পরিবর্তন হচ্ছে না। তবে এর যে লাস্ট ডিজিটটা আসে সেই লাস্ট ডিজিটটা দেখো অনবরত পরিবর্তন হচ্ছে, কখনো ৭, কখনো ৪, কখনো ৮, কখনো ৬, কখনো ৩, কখনো ৫, এরকম বিভিন্ন রকম সংখ্যায় পরিবর্তন। লাস্ট ডিজিটটা শুধু পরিবর্তন হচ্ছে, খেয়াল করে দেখো, লাস্ট ডিজিটটা পরিবর্তন হচ্ছে। যে রাশিটা পরিবর্তন হয় একে অনিশ্চিত সংখ্যা বলে, যে লাস্ট যে ডিজিটটা পরিবর্তন হয় একে অনিশ্চিত সংখ্যা বলে, আর বাদ বাকি সব নিশ্চিত, সব কনস্ট্যান্ট। শুধুমাত্র লাস্ট সংখ্যাটার পরিবর্তন হতে পারে, শুধুমাত্র লাস্ট সংখ্যাটার পরিবর্তন হচ্ছে, নইলে আর সংখ্যাগুলো একদম নিশ্চিতভাবে বলা যাচ্ছে। তাহলে বলছে এই যে পরিমাপের ক্ষেত্রে এই সংখ্যাটা মোট যে কটা নাম্বার দিয়ে গঠিত, সেই সংখ্যাকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলছে। এবার এখানে মোট যে কটা সংখ্যা বলতে অনেকেই কি করে না, এই লাস্ট ডিজিটটা বাদ দিয়ে দেয়, যেটা অনিশ্চিত সংখ্যা। না, এই অনিশ্চিত সংখ্যাকে ধরে এই সংখ্যাটা মোট যে কটা সংখ্যা দিয়ে গঠিত, এই পার্টটা যে কটা সংখ্যা দিয়ে গঠিত, অনিশ্চিতটাকে ধরে কিন্তু। তার মানে কি, এখানে কটা পার্ট দিয়ে গঠিত দেখো, কটা সংখ্যা দিয়ে গঠিত ওই পার্টটা, ১, ২, ৩, ৪, ৫। তার মানে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? এই পার্টের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু ৫, কারণ এই পার্টটা ৫টি অঙ্ক দিয়ে গঠিত। ক্লিয়ার? তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, তার মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা শুধু লাস্ট সংখ্যাটা পরিবর্তন হতে পারে, কিন্তু অন্য সংখ্যাগুলো একটাও পরিবর্তন হবে না। অন্য সংখ্যাগুলো যদি নিশ্চিত হয়, শুধু লাস্টেরটা যদি পরিবর্তন হয়, তাহলে ওই সংখ্যাটা মোট যে কটা সংখ্যা দিয়ে গঠিত তাকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলা হয়। এবার আমাদের কাজ হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার আমরা কিভাবে মাপবো। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা
তোমার কোনো একটা সংখ্যা দেয়া আছে, তার ক্ষেত্রে তোমার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে, এটা আমরা কিভাবে বুঝবো? সেটা বুঝতে গেলে প্রথম সংখ্যা বলছে, প্রথম নিয়ম বলছে নন জিরো সংখ্যা নয়, জিরো নয়, সরি, নন জিরো সংখ্যা যারা, মানে জিরো নয় যে সংখ্যাগুলো, তারা কিন্তু সবাই সব সময় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে হবে। যেমন এখানে দেখো যে সংখ্যাগুলো আমি ইউজ করেছি, কেউ জিরো না, ফলে ওদেরকে চোখ বুজিয়ে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে ধরা হবে। ঠিক আছে, তাহলে প্রথমটা কি বলছি, জিরো নয়, 1 নম্বর নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে শূন্য নয় এমন সব অঙ্কগুলি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হিসেবে ধরা হবে। যেমন এখানে একটা সংখ্যা লিখেছি 3, 5, 8, 3, 9, 7, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে না, এখানে কোনো শূন্য নেই, তার মানে এটা কটা সংখ্যা দিয়ে গঠিত, 6টা, তাই এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 6। প্রসঙ্গক্রমে বলে রাখি যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তোমার গণনা শুরু করতে হয় বাম দিকের প্রথম অশূন্য সংখ্যা থেকে। বাম দিকে শূন্য থাকলে তাকে ধরা হবে না, তাহলে শুরু করা হবে কত, বাম দিকের অশূন্য সংখ্যা থেকে। বাম দিকের অশূন্য সংখ্যা থেকে মানে তোমার নন জিরো সংখ্যা থেকে, যদি শূন্য থাকে বাম দিকে তাকে ধরা হবে না। বাম দিকের অশূন্য সংখ্যা থেকে শুরু, আর শেষ হচ্ছে ডান দিকের সংখ্যাটা, ডান দিকের সংখ্যাই শেষ। ডান দিকের শূন্য থাকুক যা থাকুক সেই সংখ্যায় শেষ, ডান দিকে শূন্য থাকুক আর যা থাকুক সেটা সেই সংখ্যায় শেষ হবে। ঠিক আছে, এই যে বাম দিকের অশূন্য সংখ্যা থেকে শুরু করলাম, এখানে যদি জিরো থাকতো এটাকে কিন্তু আমরা ধরতাম না। অশূন্য সংখ্যা থেকে শুরু করব আর বাম দিকের সংখ্যা পর্যন্ত গুনতে যাব, 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার প্রথম নিয়ম। এবার এটা তো আমরা গেলাম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার শূন্য না থাকলে কিভাবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করতে হয়। এখন এটা তো প্রচন্ড ইজি যে শূন্য না থাকলে কিভাবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করতে হয়, শুধু সংখ্যাটা গুনে দিলেই হলো। এবার শূন্য না থাকলে কি হবে, শূন্য থাকলে তখন কি হবে। শূন্য থাকলে এর নিয়মটা একটু আলাদা, এবং সেক্ষেত্রে বেশ কিছু সমস্যা, মানে এটা এতটা সোজা না, এতটা ইজি না। শূন্য থাকলে বেশ কিছু নিয়মকানুন মেনে চলে জিনিসপত্রগুলো, এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয়টা। তো সেই নিয়মকানুনগুলো আমরা এখন দেখব। যে যদি শূন্য থাকে, মূলত শূন্যের অবস্থানের উপর নির্ভর করে সেই শূন্যকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে ধরা হবে কিনা। শূন্য না হলে তাদের তো ধরা হবেই। এবার যদি শূন্য হয় তাহলে তাদেরকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে ধরা হবে কিনা সেই শূন্যের অবস্থানের উপর নির্ভর করবে, সে কোথায় অবস্থিত তার উপর নির্ভর করবে। ঠিক আছে, প্রথম নিয়ম কি, যদি দুটো অশূন্য সংখ্যার মাঝে শূন্য থাকে তাহলে তাদেরকে কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে ধরা হবে। কি ব্যাপার, দেখো এখানে দুটো সংখ্যা, তাহলে কি বললাম, শূন্য নয়, দুটি অশূন্য সংখ্যার মাঝের শূন্যকে কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে ধরা হবে। দুটো অশূন্য সংখ্যার মাঝে শূন্যকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে ধরা হবে। এবার এখানে সেই জিনিসটা, দুটো আমি সংখ্যা নিয়েছি, দেখো এখানে একটা সংখ্যা নিয়েছি 3002.8.009। এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যে এই যে শূন্য আছে, দেখো এখানে দুটো শূন্য, দুটো অশূন্য সংখ্যার মাঝখানে, দেখো 3 আর 2 অশূন্য সংখ্যা, তার মাঝখানে দুটো শূন্য, তাহলে তাদের ধরা হবে। 8 আর 9 এর মাঝখানে তাদের মাঝখানে দুটো অশূন্য সংখ্যা, দুটো অশূন্য সংখ্যা 8 আর 9, তাদের মাঝখানে দুটো শূন্য, তাহলে তাদেরও ধরা হবে। মানে এখানে সবারকেই ধরা হবে, অশূন্যগুলো তো ধরা হচ্ছেই। তাহলে সেক্ষেত্রে কত হবে না, 3, 1, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, তার মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 8। এই যে নম্বরটা আছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। ঠিক তার পরের অঙ্কটাই যাই, দেখো 3 আর 3 দুটো অশূন্য সংখ্যা, তার মাঝখানে দেখো 5খানা শূন্য আছে, এই 5খানা শূন্যই কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে ধরা হবে। 3 আর 2 এর মাঝখানে দুটো শূন্য আছে, তাকেও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে ধরা হবে।
2 আর 1 এর মধ্যে 1 এর মাঝখানে শূন্য আছে তাকেও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে ধরা হবে। কিন্তু এখানে যদি একটা শূন্য থাকতো তাকে কিন্তু ধরা হবে না, এটাকে কিন্তু ধরা হবে না। তার মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? 8 থেকে শুরু হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 13। 13টা অঙ্ক দিয়ে ওটা গঠিত। এই শূন্যটাকে ধরা হবে না। এটা গেল। এরপরে আছে দুটি অশূন্য সংখ্যার মাঝে, সরি এটাই তো বললাম। তারপরে যেটা হবে সেটা হচ্ছে দশমিক বিন্দু ও তার ডান দিক বা বাম দিকে থাকা প্রথম অশূন্য সংখ্যার মাঝের অঙ্ক তাৎপর্যপূর্ণ নয়। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হিসেবে তাদের ধরা হবে না। কি বললাম? তো দশমিক বিন্দু আর তার 2 সাইডের প্রথম অশূন্য সংখ্যার মাঝের যে শূন্য হবে সেই শূন্য তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে ধরা হবে না। দেখো কিরকম ব্যাপার না, এই যে দশমিক বিন্দু আছে আর তার প্রথম অশূন্য সংখ্যা 2, এর মাঝখানের যে শূন্য আছে এদেরকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে ধরা হবে না। বোঝা গেল? এই সাইডে থাকুক আর এই সাইডে থাকুক, দশমিক বিন্দু আর প্রথম অশূন্য সংখ্যা তাদের মাঝখানে হলে কিন্তু একে ধরা হবে না। তবে বাই চান্স যদি প্রথম অশূন্য সংখ্যা এই দিকে চলে আসে, এইটা এখানে ধরো আর এখানে 5 একটা সংখ্যা আছে, তখন কিন্তু তাকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় ধরা হবে। অন্যথায় এই তখন কিন্তু দুটো নন জিরো সংখ্যার মাঝখানে হয়ে গেল। দেখো এখানে যদি 5 থাকে তাহলে দুটো 5 আর 2 নন জিরো সংখ্যার মাঝখানে শূন্য হলো, তাহলে তাদের তো ধরতেই হবে। কিন্তু যদি এই সাইডে কোনো সংখ্যা না থাকে আর দশমিক বিন্দুর পরের সংখ্যা আছে আর তার আগে কয়েকটা জিরো আছে, এদিকে কোনো নন জিরো সংখ্যা আগে নেই, তার মানে তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে এই জিরোগুলো একটা ধরা হবে না। এ সাইডের জিরোও নয়, এ সাইডের জিরোও নয়, উভয় পাশে এ সাইডে হলেও ধরা হবে না, এই সাইডে হলেও ধরা হবে না। ঠিক আছে? তার মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 3। ঠিক আছে? এরপরে 4 নম্বর নিয়ম হচ্ছে দশমিক বিন্দু ডান দিকে শূন্য, দশমিকের যদি ডান দিকে শূন্য থাকে তাহলে কিন্তু তাকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে ধরা হবে। যেমন এখানে দেখো 328.0 এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে এই শূন্যটাকে ধরা হবে 3, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু 4 হবে। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে, এই দশমিকের ডান দিকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হিসেবে ধরলাম না, কিন্তু এর ধরছি কেন? দেখো এই দশমিকের আগে যেমন সংখ্যা আছে, প্রথম নন জিরো সংখ্যা আছে, এর কিন্তু তাই নেই। এর আগে যদি নন জিরো সংখ্যা থাকতো তাহলে এদের ধরতাম, কিন্তু এর আগে নন জিরো সংখ্যা আছে, তাই বলছে দশমিকের পরে যদি কোনো শূন্য থাকে তাকে কিন্তু আমরা নন জিরো, এর মধ্যে ডান দিকে যদি শূন্য থাকে তাহলে তার আগে যদি সংখ্যা থাকে অবশ্যই কিন্তু আমরা তাকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে ধরব। ঠিক আছে? এবার প্রসঙ্গক্রমে একটা কথা বলি যে এখানেই দেখো এই জিনিসটা যদি 328 হতো, দুটো তো একই জিনিস, 328.0 আর 328, তাহলে এই 328-এর কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আবার 3। মজার বিষয় দেখো, একই জিনিস, তাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আলাদা। তার মানে এখানে যে কথাটা বলছে সেই কথাটা কিন্তু দুটোর মানে আলাদা। 328.0 মানে এখানে অনিশ্চিত সংখ্যা জিরোটা পরিবর্তন হয়ে 1, 2, 3, 4, 5, 6 হতে পারে, 328 পর্যন্ত ফিক্সড। কিন্তু এর ক্ষেত্রে দেখো অনিশ্চিত সংখ্যা লাস্ট ডিজিটটা মানে 8টা 7 হতে পারে, 8টা 6 হতে পারে, 8টা 9 হতে পারে, 8টা 5 হতে পারে, 8টা 2 হতে পারে। ঠিক আছে? তার মানে এর ক্ষেত্রে 8টা পরিবর্তনশীল, দুটো জিনিস একটু আলাদা। তাই এই কথা প্রসঙ্গে এবার এইখানকারই একটা বিষয় বলি। ধরো তুমি একক পরিবর্তন করলে কোনো একটা, এর একক পরিবর্তন করলে তুমি কোনো একটা জিনিসের, তাহলে কিন্তু তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো পরিবর্তন হবে না। ধরো তোমার একটা জিনিস ছিল যে 328.0 কেজি কোনো একটা জিনিস, তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 4। এবার তোমার মনে হলো যে তুমি একটু বুদ্ধি করে এটাকে 328 এত হাজার গ্রাম করতে পারি কেজিকে 1000 দিয়ে গুণ করে।
3,28,000 গ্রাম করতে পারি। মজার বিষয় হচ্ছে এটা কিন্তু 6টা ডিজিটের সাধারণ অবস্থায় এর কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হয়ে যাবে তোমার 6 হওয়ার কথা, কিন্তু না, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4ই থাকবে এর একক পরিবর্তন করলেও। একক পরিবর্তন করলে কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার পরিবর্তন হয় না। ঠিক এইটাকেও যদি এই কেজি ছিল হয়তো কোনো একটা জায়গায়, সেখানে যদি তুমি এটা করো তার কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হয়ে যাবে 3 তখন। অর্থাৎ একক পরিবর্তন করলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো পরিবর্তন হবে না। ভালো করে মনে রাখবে, একক পরিবর্তন করলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এবার আসি কিছু জিনিসপত্রে, যেমন তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার প্রথম নিয়ম আছে, একটা নিয়ম আছে 5 নম্বর নিয়ম। দাঁড়াও এক মিনিট। এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার নিরিখে যোগ বিয়োগ গুণ ভাগ যত ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো আছে, এই যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে একটা নিয়ম আছে। ধরো দুটো সংখ্যা তুমি যোগ করছো, বিয়োগ করছো, অথবা দুটো সংখ্যা গুণ করছো, ভাগ করছো। তো সেই সংখ্যা দুটোর এই যোগ বিয়োগ গুণ ভাগের নিয়ম হচ্ছে, যে সংখ্যা দুটো তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করছো, এই সংখ্যা দুটোর মধ্যে যেটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম, আমাদের যোগফল বিয়োগফল বা গুণের ফলে যে গুণফল পাবো বা ভাগের ফলে যে ভাগফল পাবো, সেই ভাগফলেরও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা একই হবে, ছোটটার সঙ্গে সমান হবে। কি বললাম? দুটো সংখ্যা তুমি যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো না কেন, দুটো তো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যেটা কম, গুণফল যোগফল বিয়োগফল এদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তার সঙ্গে সমান একই রাখতে হবে, ছোটটার সঙ্গে একই। যেমন আমি কথা প্রসঙ্গে এখানে ধরো 20কে 6 দিয়ে ভাগ করছি, 20 ভাগ 6, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 20-র হচ্ছে 2 আর 6-এর হচ্ছে 1। তো এর এটা কত হয় জানো? 3.33333, অজস্র, অনেকগুলো। আমাদের নিয়ম অনুযায়ী কি এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু অসীম হওয়ার কথা, কিন্তু তাই নয়। বলছে কি না, তোমার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রাখতে হবে এই যে দুজনের আমি যোগ তোমার গুণ ভাগ করেছি, তার ছোট সব থেকে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যা, তার সঙ্গে সমানভাবে রাখতে হবে। এটা হচ্ছে তোমার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার নিয়ম। অর্থাৎ এখানে তোমার ভাগফলটা রাখতে হবে 3-তে। ঠিক আছে? হ্যাঁ, তুমি বলতে পারো 3.33কে আমি 4 করবো না কেন? ঠিক আছে? 3 না করে 4 করলেও তো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। দেখো এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু 1। কার সঙ্গে সমান? না, ছোট যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তার সঙ্গে সমান করতে হলো। এইবার এই যে 3.333, এই 333কে বাদ দেবো না এর সঙ্গে যোগ করে নেবো, তার নিয়ম আছে এখানে, আমি বলবো। ঠিক আছে? ধরো আরও 2-একটা উদাহরণ দেয়া যাক। ধরো আমি এখানে এরকম করলাম 3.21, এটাকে আমি গুণ করলাম 2 দিয়ে। ঠিক আছে? করলে কত হবে? এটা 6.42 হবে প্রবাবলি। তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 3। এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 1। তার মানে ছোট সংখ্যা যেটা, যে দুজনকে গুণ করেছি তার ছোট সংখ্যা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1। তার মানে গুণফলও এমনভাবে রাখা উচিত, এইভাবে না রেখে তা এমনভাবে রাখা উচিত যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 1। অর্থাৎ এইটা ইজ ইকুয়াল টু, গুণফল ইজ ইকুয়াল টু, এইটা আর এটা গুণ করে গুণফল ইজ ইকুয়াল টু 6 রাখা উচিত, 6.42 নয়। ঠিক আছে? 6 রাখা উচিত। তার কারণ ছোটটার সঙ্গে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা একই করার জন্য 6.42 না রেখে 6 রাখা উচিত। এখন যেমন 3.33 না রেখে 3 রাখা উচিত। ঠিক আছে? ঠিক একই রকমভাবে আমার ধরো মনে হলো যে আমি একটা যোগ বিয়োগ করে দেখি, 8.121 এরকম একটা সংখ্যা নিলাম, আবার 7.2 এরকম একটা সংখ্যা নিলাম, নিয়ে তাদেরকে যোগ করলাম। করলে হবে 1 2 3 পয়েন্ট, এখানে 15 পয়েন্ট এত হচ্ছে। নিয়ম কি? এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4, এর হচ্ছে 2, আর এখানে কিন্তু আমার যোগফলের 5 হয়ে যাচ্ছে, কিন্তু 5 নয়, বলছে যোগফল এমনভাবে রাখতে হবে এইটা না রেখে যে 4 তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যেন ছোটটার সঙ্গে একই হয়, অর্থাৎ 15 রাখতে হবে। 3.321 এরকম
বাদ চলে যাবে। এবার তোমার মনে কোশ্চেন আসতে পারে, বাদ দেওয়ার কি কোনো নিয়ম আছে? হ্যাঁ, বাদ দেওয়ার অবশ্যই একটা নিয়ম আছে। বাদ দেওয়ার একটা নিয়মও আছে, ঠিক আছে? বাদ দেওয়ার নিয়ম কি? বাদ দেওয়ার নিয়ম দেখো, আমি এখান থেকে যাদের বাদ দিচ্ছি এরা সবাই 0.5-এর নিচে এসছে। কেন? এমনও আসতে পারে যে 0.5-এর বেশি আসবে। এখানে যদি আমি এটাকে 1 না করে 6 করে দিতাম, তাহলে এটা তো 9 চলে 7 চলে আসতো, 8 চলে আসতো। এটাকে যদি আমি 6 করে দেই তাহলে এটা এসে যাবে 8। সরি, এটা তো 2 ছিল, সরি, এইটা এসে যাবে 8। যেই 8 চলে আসবে, এই 8টাকে তুমি যখন বাদ দিতে যাবে এটাকে কিন্তু 16 করে নিতে হবে। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তোমার 2 করতে হবে, কিন্তু 8কে বাদ দিতে হলে 16 করে নিতে হবে। নিয়ম আছে, কি নিয়ম? ভিডিও এক্সটেন্ড হয়ে যাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি বলছি। নিয়ম হচ্ছে, তুমি দশমিকের পরে যে সংখ্যাগুলো বাদ দেবে সেটা যদি 5-এর বড় হয়, তাহলে যে সংখ্যাটা বাদ দিচ্ছ 5-এর বড়, তার আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে নেবে। যেমন এক্ষুনি দেখো, আমি এই 8 পর্যন্ত 8টাকে বাদ দিচ্ছিলাম, তাই আগের সংখ্যার সঙ্গে 6 যোগ করে নিচ্ছিলাম। ধরো এরকম আছে 1.589। আমি ধরো এটা 2টো পয়েন্ট পর্যন্ত রাখবো, একটা পয়েন্ট বাদ দিতে চাইছি, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4 আছে, 3 করব। তাহলে একে কি করতে হবে না, এইটার সমান তখন লিখবো 1.59। 9টাকে বাদ দিলাম আর তার আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে নিলাম। ঠিক একই রকমভাবে আমি ধরো এর দুটো সংখ্যায় রাখবো, আমি দশমিকের পরে একটা সংখ্যায় রাখবো, তার মানে 9টাকে বাদ দিতে হবে। 9টাকে বাদ দিয়ে দিলে এটা 5-এর বড় বলে তার আগের সঙ্গে 1 যোগ করে নিতে হবে, অর্থাৎ এটা 1.6 হবে তখন। বুঝে গেল? তাহলে 5-এর বড়কে বাদ দিতে হলে আগের সঙ্গে 1 যোগ করে নিতে হবে, ঠিক আছে? তা তোমরা এগুলো করার সময় তুমি খাতায় লিখে নেবে, আমি যে এটা যখন দেখবে খাতায় লিখে নেবে সবগুলো তোমরা। এবার দেখো, এটা যদি 5-এর ছোট হয়, 5-এর ছোট হলে দেখো আমরা অনায়াসে বাদ দিচ্ছিলাম সবগুলো। দেখো 5-এর ছোট যত ছিল সব কিন্তু বাদ দিচ্ছিলাম। 5-এর ছোট হলে বাদ দিয়ে দেবো, আর 5-এর বড় হলে তার সঙ্গে 1 যোগ করে নেবো, আগেরটার সঙ্গে 1 যোগ করে নেবো, যে সংখ্যাটা বাদ দিচ্ছি তার সঙ্গে 1 যোগ করে নেবো। 5-এর ছোট হলে ডাইরেক্ট বাদ দিয়ে দেবো, 5-এর বড় হলে সেই সংখ্যার সঙ্গে যেটাকে বাদ দিচ্ছি সেটা যদি 5-এর মানে তার প্রথম সংখ্যাটা যদি 5-এর ছোট হয় তাহলে ডাইরেক্ট বাদ দিয়ে দেবো, আর 5-এর বড় হলে তার আগের সংখ্যা, যে সংখ্যাটাকে বাদ দিলাম যে সংখ্যা পর্যন্ত, তার আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে নেবো। এবার কথা হচ্ছে 5 হলে কি করবে? 5 হলে কি করবে? 5 হলে নিয়ম হচ্ছে, ধরো কোনো একটা সংখ্যা হলো 5 হলে নিয়ম হচ্ছে, সেই সংখ্যাটা ওই 5টাকে বাদ দিয়ে যদি জোড় থাকে তাহলে বাদ দিয়ে দাও। জোড় সংখ্যা যদি হয়, 5টাকে বাদ দেওয়ার পরে সেটা যদি জোড় সংখ্যা হয় তাহলে বাদ দিয়ে দাও, আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে জোড় করে নাও। কি বললাম? তাহলে দেখো আমি উদাহরণ বলছি। ধরো একটা সংখ্যা নিলাম, তোমার 328.25 এরকম। এখানে তখন আমি একটা দশমিক পর্যন্ত রাখতে চাইছি, তার মানে 5টাকে বাদ দিতে চাইছি, বা 5 2 এরকমও আছে। তো 5টা, এই একটা দশমিক পর্যন্ত রাখতে চাইছি মানে এটাকে বাদ দিতে চাইছি। তাহলে বাদ দিলে এটা থাকবে কত? 328.2। দেখো 5টাকে বাদ দিলে এটা জোড় থাকছে, লাস্টে 2 থাকছে, মানে জোড় 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এই জোড় যদি হয় তাহলে 5টাকে অনায়াসে বাদ দিয়ে দাও, কোনো সমস্যা নেই। কিন্তু এই সংখ্যাটাই যদি এরকম থাকতো যে 328.152, এবার তুমি যদি 1 দশমিক পর্যন্ত রাখতে চাও, এই 5টাকে যদি তোমার বাদ দিতে চাও, 5কে যদি বাদ দিয়ে দিতে চাও, তখন কিন্তু একটা সমস্যা আছে, যে 5কে যেই বাদ দিয়ে দেবে এটা হয়ে যাবে 328.1, আর এই সংখ্যাটা বিজোড়। আর বিজোড় হলে কি করতে হবে না, আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে নিতে হবে, যেখানটা বাদ দিলাম। বিজোড় হতে দেয়া যাবে না, সবসময় জোড় হবে, এটাই টার্গেট। তাই 5 হলে তখন সমস্যা, সেই সমস্যার সমাধান হচ্ছে এই। তাহলে আবার বলি, 5-এর বড় হলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে নেবে, 5-এর ছোট হলেই ডাইরেক্ট বাদ দিয়ে দেবে, আর 5 হলেই
যদি বাদ দিয়ে সেটা জোড় থাকে তাহলে বাদ দিয়ে দেবে, একেবারে কোনো সমস্যা নেই। কিন্তু যদি দেখো বাদ দেওয়ার পরেই সেটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা হলো, তাহলে 5 বাদ দেওয়ার সময় কিন্তু আগেরটার সঙ্গে 1 যোগ করে নিতে হবে। এই গেল আমাদের এই চ্যাপ্টার শেষ, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। ইম্পর্টেন্ট জিনিস, তোমরা এটা করো। আমি এটা এর সঙ্গে কিছু কাজ টাজও আমি দিয়ে দেবো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে সেন্ড করবো বা ইউটিউবের ওই ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে।